হ্যালো বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের কথা ভেবেই বিগত প্রতিটি সালের প্রশ্ন উত্তর, ভূগোল বিষয়ে অবশ্যই প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষাটি হয়েছিল তারই ভূগোল প্রশ্নপত্র নিয়ে আজকে মূলত আলোচনা করব আমরা শর্ট কোশ্চেন। মানে আমরা জানি যে মাধ্যমিকে 36 নম্বরের শর্ট কোশ্চেন থাকে, সেই 36 নম্বরের উপরেই আজকে আমাদের আলোচনা হবে। তো তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে কিভাবে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া যায় বা ভালো নাম্বার পাওয়া যায়। অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার পাশাপাশি তোমাদের বিগত বিভিন্ন সালের প্রশ্নের ধরন বা লেখার ধরন, তার উত্তর সবগুলোই তোমাদের লক্ষ্য করতে হবে। তো বেশি কথা না বলেই চলো আমরা দেখে নিই 2024 সালে কি প্রশ্ন পড়েছিল এবং তার উত্তর কি হতে পারে। তাহলে প্রথমে আমরা শুরু করছি। এমসিকিউ 14 নম্বরে থাকে। সেই 14 নম্বরের মধ্যে আমাদের 1 নম্বর 1-এর দাগ দেখো, 1.1, সেখানে বলা আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো। এই বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এখানে কয়েকটি অপশান তোমরা দেখতেই পাচ্ছ। তো তার মধ্যেই এখানে উত্তরটা হবে আবহবিকার। তো আবহবিকার কেন হবে তার জন্য তোমাদের একটা আমি আমার তৈরি একটা দেখাচ্ছি কাগজ, তাহলে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূমিরূপ গঠনকারীর প্রক্রিয়া, এটা মূলত দুটো ভাগে হয়েছিল, পার্থিব এবং অপার্থিব প্রক্রিয়া। অপার্থিব প্রক্রিয়ার মধ্যে রয়েছে উল্কাপাত, পার্থিবের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া। এবার তোমরা একটু দেখে নাও অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কি কি রয়েছে। ভূমিকম্প, অগ্নুৎপাত, পাত সঞ্চালন প্রভৃতি। কিন্তু বহির্জাত প্রক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবরোহণ আর একটি হচ্ছে আরোহণ। এই অবরোহণ আরোহণ মিলে গিয়ে পর্যায়ন হয়, তোমরা জানো। কিন্তু অবরোহণের যে প্রক্রিয়াগুলো আছে এইগুলো মূলত তিনটি, একটা হচ্ছে আবহবিকার, 2 হচ্ছে ক্ষয়ীভবন, 3 হচ্ছে পুঞ্জিত ক্ষয়। তাহলে স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়ার যে উদাহরণ বলেছে এখানে, সেই উদাহরণের জায়গাটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আবহবিকার। কি আছে? আবহবিকার। চলো পরের প্রশ্নে যাই। এবার এখানে বলা আছে পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে। এখানে উত্তর হবে বার্গস্ট্রুন্ড। উত্তরটা কয়েকটাই হবে বার্গস্ট্রুন্ড। কেন হবে তোমরা একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারো। ছবিটা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা। এখানেই এটি পর্বতগাত্র, এটি একটি হিমবাহ, আর এইখানে যে ফাটলটা এটাকে বলা হচ্ছে বার্গস্ট্রুন্ড। কিন্তু আমরা যদি পৃষ্ঠদেশে কোনো ফাটল দেখতে পাই এটাকে বলা হবে ক্রেভাস। তাই যেহেতু প্রশ্ন এখানে ছিল পর্বতগাত্র এবং হিমবাহের মধ্যে যে ফাটলটা, সেটা অবশ্যই বার্গস্ট্রুন্ড। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। এখানে বলা আছে বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো কি। এখানে দেখো উত্তর দেওয়াই আছে, যে আমি দাগ করে রেখেছি, তোমরা কিন্তু এটা সমস্ত প্রশ্নের উত্তর তুলে লিখবে, তুলে অ্যান্সারটা লিখবে। আমি এখানে তোমাদের বোঝার জন্য একটা মার্কিং করে দিয়েছি। আচ্ছা দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের নিচের স্তর, সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের কাছের স্তর। এখানেই সমস্ত ধরনের গোলযোগ বা ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত প্রভৃতি দেখা যায়। তারপরের প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উত্তরটা হচ্ছে ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়।
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। সাধারণত আমরা জানি ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, কিন্তু যখন কিছু কিছু ক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে যায় তাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। আর এটি তোমরা পড়েছো, জানো, পার্বত্য অঞ্চলে শীতকালে বেলায় এই ধরনের অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন উষ্ণতা বৃদ্ধি পায় তাকেই বলা হয় বৈপরীত্য উত্তাপ। এরপরে আমরা যাব 1.5, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো। এখানে আমি উত্তরে দাগ দিয়ে রেখেছি ক্ষয়েরটা 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট, এটা একটু বোঝার চেষ্টা করো কেন 6 ঘন্টা 13 মিনিট হলো। তো এখানে তোমাদের একটি ছবি আমি এঁকেছি, দেখো এইদিকে পৃথিবীর একদিকে রয়েছে চাঁদ, বা সম্মুখে রয়েছে চাঁদ, আর আমরা জানি চাঁদের সম্মুখে যে জোয়ারটি হয় তাকে বলা হচ্ছে মুখ্য জোয়ার। তার প্রতিপাদ স্থানে বা বিপরীত দিকটা আমরা যে জোয়ারটা দেখি সেটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে যেদিকে মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীতে হয় গৌণ জোয়ার। তাহলে একই স্থানে যদি আমি এটাকে এ স্থান ধরি, এ স্থানে যদি প্রথম মুখ্য জোয়ার হয় সেটা বিপরীত দিকে এলে বা প্রতিপাদ স্থানে এলে সেই এ স্থানের জোয়ারের সময়ের পার্থক্য হবে, অর্থাৎ একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা 26 মিনিট। এই দিক আর এই দিকের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। তাহলে তার সমকোণে কাজ করছে একটি ভাটা, তাহলে ভাটার ক্ষেত্রে তার অর্ধেক সময় লাগবে, অর্থাৎ এই বিপরীত দিকে আসতে যে সময়টা লাগে 12 ঘন্টা 26 মিনিট, তার মধ্যবর্তী স্থানে রয়েছে ভাটা। এই ভাটাটার সময়টার পার্থক্য হবে এই দেখো তার অর্ধেক 6 ঘন্টা 13 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্ন 1.6, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে, উত্তরটা দেখতে পাচ্ছ হিমপ্রাচীর। হিমপ্রাচীর এটা আমরা সাধারণত দেখতে পাই উত্তর আটলান্টিক মহাসাগরে, যেখানে উপসাগরের স্রোত এবং শীতল ল্যাব্রাডোর স্রোতের মিলন হয়, তার মধ্যবর্তী স্থানে একটি বিভেদ সীমানাতে দেখা যায়, তাকেই বলা হচ্ছে হিমপ্রাচীর। চলো একটু ছবির মধ্যে বোঝার চেষ্টা করি। এই দেখো আমাদের এটা উত্তর আটলান্টিক মহাসাগর, এখানে রয়েছে উপসাগরীয় স্রোত, আর এই দিকে রয়েছে ল্যাব্রাডোর স্রোত। এটা হচ্ছে শীতল ল্যাব্রাডোর স্রোত, এটি হচ্ছে উপসাগরীয় স্রোত। তার মধ্যবর্তী স্থানে যেটি রয়েছে সেটা হচ্ছে হিমপ্রাচীর, সেটি রয়েছে হিমপ্রাচীর অর্থাৎ বিভেদ রেখা। এরপরে 1.7, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো। এখানে প্রথমেটাই হবে ধানের খোসা। তোমরা দেখতে পাচ্ছ ধানের খোসা বিষাক্ত নয়, আমরা সবাই জানি। তারপর রয়েছে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম। এবার বুঝতে হবে লবণাক্ত হ্রদ রয়েছে, অনেক রয়েছে, কিন্তু আমাদের উত্তরে হতে হবে। ভারতের উত্তরে কি রয়েছে সেইটি এখানে দেখে নাও, আমি ছবিতেই দেখাচ্ছি। এটা উত্তরটা হচ্ছে প্যাংগং। এটি দেখতে পাচ্ছ ভারতের একটি ম্যাপ, ভারতের ম্যাপের একেবারে উত্তরে দেখো এখানে কি উত্তর দিকেটা, উত্তরে রয়েছে এই প্যাংগং হ্রদ। এটা ম্যাপ পয়েন্টিংও হয়, তোমরা একটু ম্যাপ পয়েন্টিংয়ের সঙ্গে সঙ্গে এটা মিলে নাও, এর সঙ্গেও ম্যাপ পয়েন্টিংয়ের একটি সম্পর্ক রয়েছে। তাহলে ভারতের উত্তরের লবণাক্ত জলের হ্রদ, এটা উচ্চতম, অবশ্যই উচ্চতম লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে প্যাংগং হ্রদ। ঠিক আছে, চলো এরপরে রয়েছে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল। ভারতে বৃষ্টিচ্ছায় অঞ্চল মূলত রয়েছে, তার মধ্যে প্রধান মুখ্য যে বৃষ্টিচ্ছায় অঞ্চল সেটা হচ্ছে শিলং মালভূমি অঞ্চল। শিলং মালভূমি অঞ্চলটা আমরা জানি এটা রয়েছে মেঘালয়ে যে দিকটা রয়েছে, অর্থাৎ প্রতিবাত্য ঢালে রয়েছে মৌসিনরাম, আর তার অনুবাত্য ঢালে রয়েছে শিলং। এই শিলং যেহেতু অনুবাত্য ঢালে রয়েছে তাই এটি একটি বৃষ্টির ছায় অঞ্চল, অর্থাৎ বৃষ্টিপাত কম হয়। এছাড়া আমরা জানি ম্যাপ পয়েন্টিং হয়, এটা ম্যাপ পয়েন্টিং শিলং বৃষ্টির ছায় অঞ্চল এটি করবে। এবং আরেকটি যেটি বলবো আমরা সেটা হচ্ছে এইখানে পশ্চিমঘাট পর্বত যেটি রয়েছে, এই পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালও একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ।
কিন্তু এখানে যেহেতু মুখ্য কথাটা বলেছে তাই আমরা এখানে করব শিলং। ঠিক আছে, এর পরের প্রশ্ন 1.9 হলো, এরপর হবে 1.10। ব্যাসল্ট শিলার আবহ বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা, সেটি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা যেটাকে আমরা বলি রেগুর মৃত্তিকা। ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকার সৃষ্টি হয় সেটি হচ্ছে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। তাহলে এখানে অপশান যেহেতু কৃষ্ণ মৃত্তিকা আছে, আমরা কৃষ্ণ মৃত্তিকা করব। তার অঞ্চলটা একটু দেখে নাও, ছবির মধ্যে কোন জায়গাটা কৃষ্ণ মৃত্তিকা থাকে। আমরা জানি এইটা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, ওই ডেকান ট্রেপ অঞ্চল, যেখানে বিদার অগ্নুদ্গমের ফলে ভূগর্ভস্থ ব্যাসল্ট আগ্নেয় শিলা পৃথিবীর পৃষ্ঠে বাইরে বেরিয়ে এসেছে, সেটি ক্রমশ ক্ষয় কার্য হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর মৃত্তিকা অঞ্চল। চলো এরপরে 1.11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে রয়েছে ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র। তারপরে রয়েছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, এটি হচ্ছে কাগজ শিল্প। কাগজ শিল্প দেখতে পাচ্ছ, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। যেহেতু বন থেকে যে বন থেকে প্রাপ্ত উদ্ভিদ থেকে এই ধরনের কাগজ শিল্প গড়ে ওঠে। তারপরে যে ভারতের ডেট্রয়েট বলে পরিচিত, দেখো চেন্নাই রয়েছে। চেন্নাইকে আমরা কেন ভারতের ডেট্রয়েট বলবো সেটা একটু জানতে হবে। চেন্নাই হচ্ছে ভারতের ডেট্রয়েট। এই ডেট্রয়েট ব্যাপারটা তোমরা ক্লাস 8-এ পড়েছ, একটু যদি স্মরণ করো তাহলে বুঝতে পারবে। ডেট্রয়েট ছিল উত্তর আমেরিকা মহাদেশের একটি বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পাঞ্চল, যেটাকে বলছে ডেট্রয়েট। তেমনি ভারতের এই চেন্নাই, যদি ছবিটা দেখো চেন্নাই, এইখানে রয়েছে বিভিন্ন কোম্পানি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বা অন্যান্য যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে ভারতের, সেইগুলো এই চেন্নাইতে অবস্থিত। তাই এইটাকে ওই উত্তর আমেরিকার ডেট্রয়েটের সঙ্গে তুলনা করে, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের সঙ্গে তুলনা করে এটাকে বলা হচ্ছে ভারতের ডেট্রয়েট, যেটা হচ্ছে চেন্নাই। ঠিক আছে, BMW, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে। এরপরে রয়েছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয়। এখন প্রশ্ন এখানে আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে দু ধরনের চিত্র রয়েছে। একটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, আর একটি হচ্ছে উপগ্রহ চিত্র। যদি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হয় তাহলে সেখানে হবে নীল রং, সেটি হয়তো নীল রং, কিন্তু এখানে উত্তর হবে সবুজ। কেন? এটি রয়েছে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো, সেটা হচ্ছে সবুজ রং। তোমাদের আমি ম্যাপটা দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। এটি একটি উপগ্রহ চিত্র, দেখো এটা উপগ্রহ চিত্র, আর এইটি হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। দুটো ম্যাপের মধ্যে একটু পার্থক্য আছে। এইটা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আর এইটি হচ্ছে উপগ্রহ চিত্র। তাহলে এখানে দেখো সবুজ রং যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে এগুলো সবই জলাশয়কে নির্দেশ করে। ঠিক আছে, এরপরে আমরা যাব শুদ্ধ ও অশুদ্ধ। অর্থাৎ যদি শুদ্ধ হয় তার পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে অবশ্যই অ লিখতে হবে। তোমরা অনেকেই শুদ্ধর জায়গায় সু না লিখে সত্য লিখে দাও কিংবা ট্রিক চিহ্ন দিয়ে দাও, অশুদ্ধের জায়গায় ক্রস চিহ্ন দাও কিংবা অসত্য লিখে ফেলো বা মিথ্যা লিখে ফেলো, এটা হবে না। এটা শুদ্ধের জায়গায় সু লিখবে আর অশুদ্ধের জায়গায় অ লিখবে। এবার আমাদের প্রশ্ন 2.11 নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়। উৎস অঞ্চল অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হয় সেই উচ্চ অংশ যেখানে বিভিন্ন জলধারা এবং হিমবাহ একসঙ্গে অবস্থান করে, সেই অববাহিকা আমরা বলি যে ধারণ অববাহিকা। তাহলে এখানে এটি শুদ্ধ হবে। এবার ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়, এটি হবে অশুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত হয়, এটি হচ্ছে অশুদ্ধ। কেন অশুদ্ধ? কারণ আমরা জানি ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, তাই এটি যেহেতু এখানে দেওয়া আছে নদীর ক্ষয়কার্যের ফলে, তাহলে এটি অশুদ্ধ হবে। এবার বলা যে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়।
সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এখানে উত্তরটা কি দিয়েছি আমি, শুদ্ধ। কেন শুদ্ধ? আমরা জানি সাধারণত দিনের বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয় আর রাত্রিবেলায় প্রবাহিত হয় স্থলবায়ু। কিন্তু এই সন্ধ্যাবেলায় তো আমাদের জানি যে সব অপরাহ্ন থেকে বা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টায় সমুদ্রবায়ু খুব বেগে প্রবাহিত হয়, তাই সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, কথাটি শুদ্ধ। এরপরে যে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটি অশুদ্ধ। কেন অশুদ্ধ? আমরা জানি গরান, গোলপাতা, গেউয়া, সুন্দরী এ সমস্ত উদ্ভিদগুলো রয়েছে ম্যানগ্রোভ অরণ্যে, তাই এটি রয়েছে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ, যেহেতু গরান ও গোলপাতা, এটি তাই অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটিও অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, অশুদ্ধ। এখানে যদি বলি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত ভারতের একটি নদী, তখন নর্মদা হতো, নর্মদা। কিন্তু এখানে যেহেতু গোদাবরী দিয়েছে, এটি গ্রস্ত উপত্যকার মধ্যে প্রবাহিত নয়, তাই এটি হচ্ছে অশুদ্ধ। এরপরে রয়েছে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ। তোমরা জানো আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ, এটি শুদ্ধ, যেখান থেকে আমরা জানি ব্ল্যাকফুট ডিজিজটা হয়ে থাকে বা ব্ল্যাকফুট রোগ। এরপরে যে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, কথাটি হচ্ছে ভুল, কারণ এটি প্রথম যেটি ভারত থেকে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে আর্যভট্ট, তাই আর্যভট্ট হলে ঠিক হতো, অ্যাপোলো বলে ভুল হয়েছে, অশুদ্ধ। এরপরে আমরা যাব উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 2.2। এখানে যে কোনো 6টি আছে, তোমাদের সবগুলি করা আছে, দেখে নাও। প্রথমে রয়েছে 2.11, প্রপাতকূপ বা প্লাঞ্চপুল যেটি সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে। প্রপাতকূপ সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, এটি হবে জলপ্রপাতের পাদদেশে। তোমরা জলপ্রপাতের পাদদেশে একটি ছবি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই ছবিটা দেখো, এটি যদি জলপ্রপাত হয়, জলপ্রপাতের এই তলদেশে ক্ষয়কার্যের ফলে যে গভীর গর্তের সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বলি প্রপাতকূপ বা প্লাঞ্চপুল। আর মন্থকূপ সাধারণত নদী প্রবাহের গতিপথে তার অববাহিকায় যদি বিভিন্ন ধরনের হোলের সৃষ্টি করে, গর্তের সৃষ্টি করে, তাকে আমরা বলবো মন্থকূপ বা পট হোল। আর এখানে যেহেতু জলপ্রপাতের তলদেশে রয়েছে প্রপাতকূপ বা প্লাঞ্চপুলের সৃষ্টি হয় কোথায় না, এটা হচ্ছে জলপ্রপাতের পাদদেশ। এরপর আছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় একটি ড্যাশ শক্তির প্রভাবে। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। তোমরা জানো সেটা, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এই শক্তির জন্য, কোরিওলিস শক্তির জন্য। এরপর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। পরিচলন, আমরা জানি বৃষ্টিপাত 3 প্রকার, পরিচলন, শৈলক্ষেপ আর ঘূর্ণ বৃষ্টি। আর নিরক্ষীয় অঞ্চলে যেটি প্রতিদিন প্রায় প্রতিদিন বিকেল 4টের দিকে হয়ে থাকে বলে এটাকে বলা হচ্ছে 4 o'clock রেন, যেটাকে আমরা বলছি পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। ঠিক আছে, এরপরে আমরা যে 2.24 শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম হিমপ্রাচীরে যেখানে শীতল ল্যাব্রাডর স্রোতটা বলেছিলাম, সেখানে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড। এই শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশান সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য। ব্যবহৃত ইঞ্জেকশান সিরিঞ্জ একটি, আমরা এটাকে বিভিন্নভাবে বললেও মূলত সংক্রামক বর্জ্য হিসাবে দেখব, কারণ যেহেতু ব্যবহৃত ইঞ্জেকশান, তাহলে এই ব্যবহৃত বলে এটি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ করতে পারে, তাই এটা হলো সংক্রামক বর্জ্য। এটা কঠিন বর্জ্য হতে পারে, কিন্তু আমরা এখানে সেটাকে আমরা দেখব সংক্রামক বর্জ্য। এরপরে আছে ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল। ন্যাপথা এটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। ন্যাপথা একটি উপজাত দ্রব্য, যেটি রয়েছে তৈল শোধনাগারের যে রয়েছে তার উপজাত দ্রব্য হচ্ছে ন্যাপথা। সেটি যে শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্পে।
এরপরে যাব আমরা 2011 খ্রিস্টাব্দের 2.27 দেখে নাও। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো ড্যাশ। এখানে উত্তরটা হবে অরুণাচল প্রদেশ, কারণ আমরা অরুণাচল প্রদেশকে এরপর আমরা দেখব 2.3 এর দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো এখানে তোমরা উত্তরটা তুলেই লিখবে খাতাতে। দেখো এখানে 2.31 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? সেটি হবে দ্রবণ প্রক্রিয়া। এরপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রভা দেখা যায়? সেটি হচ্ছে আয়োনোস্ফিয়ার। তোমরা জানো মেরু প্রভা দুটি, একটি হচ্ছে সুমেরু প্রভা আর একটি হচ্ছে কুমেরু প্রভা, যেটি দুই মেরুতে দেখা যায়। এটি মূলত ঘটে আয়োনোস্ফিয়ারে, এই ঘটনাটা ঘটে থাকে। এরপরে রয়েছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? সেটি হচ্ছে ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি মালনাথ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটি হয়েছে 2020 সালে আমফান। সাধারণত প্রতি বছরেই আমাদের ঘূর্ণিঝড় আসে, এগুলোকে সাইক্লোন বলে। এই সাইক্লোনগুলোর প্রতি বছরেই হয়ে থাকে, তার মধ্যে 2020 সালে যেটি হয়েছিল সেটি হচ্ছে আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? শ্বাসমূল হলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, কারণ শ্বাসমূল, ঠেসমূল আর জরায়ু যঙ্কৃতগম এগুলো মূলত ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। খনিজ তৈল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? তাহলে সেটি হচ্ছে নলপথ। তোমাদের অনেকগুলো পরিবহন রয়েছে, তার মধ্যে রয়েছে নলপথ। তারপর যে দেখো 2.38 দাগ, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। যেহেতু ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় সেটি হচ্ছে সমোন্নতি রেখা। এরপর দেখো 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে তোমরা এই বাম দিকের সঙ্গে ডান দিক সোজাসুজি লিখবে। যে উত্তরটা হবে সেটি বাম দিকের সঙ্গে ডান দিকে দাগ নম্বর দিয়ে লিখবে। যেমন প্রথমটা 2.41 কাশ্মীর উপত্যকা, এটির উত্তর হচ্ছে জাফরান। এখানে জাফরান চাষ ভালো হয়, তাই এটা আমি সোজাসুজি লিখব 3 জাফরান। তারপর লিখব 2.42 লুনি নদী রয়েছে রাজস্থানে, তাহলে এটি তার সোজাসুজি লিখব রাজস্থান। তারপর রয়েছে রডোডেনড্রন রয়েছে, যেটি একটি আলপীয় উদ্ভিদ অর্থাৎ পার্বত্য উদ্ভিদ। এটি পার্বত্য অঞ্চলের উপরে দেখা যায় রডোডেনড্রন, সেটি হচ্ছে আলপীয় উদ্ভিদ, সোজাসুজি লিখব। আর সর্বশেষ যেটি আছে সালেম, এটি একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র, তাহলে তারই সোজা আমরা লিখব শঙ্কর ইস্পাত কেন্দ্র। এই ছিল আজকের 2024 সালের শর্ট কোশ্চেনের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই এর 2 নম্বর, 3 নম্বর কিংবা 5 নম্বরের উত্তরগুলো আমি আলোচনা করব। প্রয়োজনে তোমাদের সেগুলো আমি লিখে দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এইটুকুই।